আসন্ন নির্বাচনে অনেক আসনে নতুন মুখ দেয় তৃণমূলের অসন্তোষ। জনগণের সঙ্গে দূরত্ব বাড়ে বিদেশ ফেরত প্রার্থীদের, বলছেন বিশ্লেষকরা। জাতীয় সরকার নিয়ে ভাবনা থাকলেও রূপরেখা নেই দলগুলোর। নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সম্ভাবনা হারানোর শঙ্কা বিশ্লেষকদের। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইটে স্থবিরতা। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং নিয়ে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অভিবাসন নীতিতে কানাডায় কড়াকড়ি। বৈধ বসবাসের সুযোগ হারানোর ঝুঁকিতে 20 লাখ মানুষ, বেশিরভাগই ভারতীয় ও বাংলাদেশি। এবং বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি আসছে আজ। স্বর্ণে মোড়ানো ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ নির্দিষ্টদের। আমন্ত্রণ না পাওয়ায় হতাশ ফুটবলাররা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। নির্বাচন সামনে রেখে দলগুলোর মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন। দলীয় মনোনয়ন ঘোষণার পর নানা জায়গায় হয়েছে বিক্ষোভ। দাবি, তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন পাচ্ছেন বিদেশ ফেরত প্রার্থীরা। দেশের বেশ কিছু আসনে স্থানীয় নেতাদের সরিয়ে অপরিচিত মুখকে প্রার্থী করায় মাঠের কর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। যদিও মনোনয়ন পাওয়া প্রার্থীরা তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদেশ ফেরত প্রার্থী জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ঘটেছে উল্টো। দলের ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন বেশ কিছু বিদেশ ফেরত নেতা। জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলেও কেবল হাইকমান্ডের সুপারিশে মিলেছে নির্বাচনের টিকিট। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত সফল ব্যবসায়ী ও পেশাজীবীরা তালিকায় প্রাধান্য পেয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে এমন একাধিক প্রার্থী যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। আর এতেই তৈরি হয়েছে বিভক্তি। কোনো কোনো আসনে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ ভাঙন। শরীয়তপুর 3 আসনের কথাই ধরা যাক। আসনটিতে দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য মাঠ গুছিয়েছেন বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম। কিন্তু প্রায় 8 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে সেখানে প্রার্থী হন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। এমন বাস্তবতায় সাইদ আসলামকে সরিয়ে দেওয়া হয় শরীয়তপুর 1 আসনে। তবে কপাল পুড়েছে সেই এলাকার মনোনয়ন প্রত্যাশী বিএনপির জেলা সেক্রেটারি সর্দার নাসির উদ্দিনের, যিনি গত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন সক্রিয় ভূমিকায়। তবে কি ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন? এমন প্রশ্নে তৃণমূলে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব বা ক্ষোভ নেই বলে মন্তব্য মনোনয়ন পাওয়া প্রার্থীদের। বলেন, দল ও জনগণের সমর্থনেই এমন সিদ্ধান্ত। একটা দলে বিএনপির মতন দল, এখানে আমাদের একটা কনস্টিটিউশনে মিনিমাম 10 জন 15 জন এমপি ইলেকশন করার মতো যোগ্যতা আছে। আপনি কি সবাইকে দিতে পারবেন? সবাই কি তার মানে বাকিরা কি দল ছেড়ে চলে গেছে? না, আপনি দেখেন কোনো জায়গায় বিদ্রোহ হয়নি, সব জায়গায় এখন আমাদের ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করছে। কেবল বিএনপি নয়, জামায়াতের ক্ষেত্রেও একই ঘটনা। বগুড়া 4 আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা সভাপতি কিংবা সেক্রেটারি নির্বাচনের টিকিট না পেলেও সবুজ সংকেত পেয়েছেন মোস্তফা ফয়সাল পারভেজ, যিনি দীর্ঘ সময় ছিলেন তুরস্কে। অপরিচিত মুখ হওয়ায় এতে স্থানীয়রা পড়েছে দ্বিধাদ্বন্দ্বে। ইভেন জামাতের লোকজন। বিশ্লেষকরা বলছেন, এবার অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্কে টানাপোড়েন দেখা দেবে। রয়েছে রাজনৈতিক পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কাও। যে লোক রাজপথে ছিল সে তো কোয়ালিটি নাই, সামর্থ্য নাই, অর্থ দিতে পারছেন না, যোগ্যতা দেখাতে পারছেন না, সে রাজপথ থেকে আবার হারিয়ে যাচ্ছে। একই অবস্থা আছে রাজনৈতিক দলগুলোতে। দেখা যাচ্ছে যারা বিদেশ থেকে আসছে সে শারীরিকভাবে সুস্থ, সে পারিবারিকভাবে সচ্ছল এবং সে অলরেডি বিদেশে থাকার কারণে বিভিন্ন ধরনের ডিগ্রি করেছে, বিভিন্ন ধরনের লেখাপড়া করেছে, যোগ্যতা অর্জন করেছে, নেটওয়ার্কটা মেনটেন করেছে। যেহেতু সে স্বাভাবিক অবস্থায় ছিল, সে আজকে আবার মনোনয়ন পাচ্ছে। যারা নমিনেশন পেয়েছে তারা যেহেতু বাইরে থেকে এসছে, তৃণমূলের সেরকম যোগাযোগ নাই, তাদের তো কর্মী লাগবে ভোটে জিততে হলে। তাদের জন্য তো কাজ করতে হবে বিএনপির কর্মীদের, সেইখানে চির খাবে
আমার মনে হয় ভোটের রাজনীতিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্বাচনের প্রভাব পড়বে বিশ্লেষকদের মতে জামায়াত দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারলেও ক্ষতির মুখে পড়বে বিএনপি। তাই গেল 17 বছরের মাঠের কর্মীদের প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। যে কোনো পার্টি, বিশেষ করে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বেশি, কারণ জামাতের পার্টি হলো খুব শৃঙ্খলা আছে, তাদের মধ্যে কাউকে বাদ দিলেও পার্টির মধ্যে কোনো রকম সেরকম বিশৃঙ্খলা বা পার্টিকে চ্যালেঞ্জ করা এই জিত কিছু হবে না। যদি আপনার রাজনৈতিক দলকে সঠিক পথে চালাতে চান তাহলে আপনার ডেডিকেটেড কর্মীদেরকে প্রাধান্য দিতে হবে। আপনার ডেডিকেটেড কর্মীদের প্রাধান্য দিলে দলটা সঠিক পথে চলবে, আর আপনি যদি হাইব্রিড লোকজনের প্রাধান্য দেন তারা দলটাকে ব্যবহার করবে। সফল ব্যবসায়ী কিংবা পেশাজীবীদের মাঠের রাজনীতিতে সফল হওয়া বেশ কঠিন বলে মত রাষ্ট্রচিন্তকদের। তাই বিগত সময়ের কথা মাথায় রেখে রাজনৈতিক পথ ঠিক করাই দলের শীর্ষ নেতাদের বিচক্ষণ কাজ, এমনটাই মত বিশ্লেষকদের। অন্যদিকে রাজনীতির পথে হাঁটতে বিদেশ থেকে ফিরে এনসিপিতে যোগ দেন তাসলিম জারা। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নমিনেশন নেন। এমন বিদেশ ফেরত স্বতন্ত্র প্রার্থীও দেখা যাবে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। জাতীয় সরকার নিয়ে দলগুলোর ভাবনা থাকলেও বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করেনি কেউ। তবে বিএনপি ও জামায়াত নির্বাচনে তাদের সক্ষমতা যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলে এ আলোচনা ফিকে হওয়ার আশঙ্কা থাকলেও রাষ্ট্রের স্বার্থে তা বাস্তবায়নের জোর তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। যারা নির্বাচনে জিতবে, যারা নির্বাচনে জিতবে না, কিন্তু গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষের প্ল্যাটফর্মে এসে যারা দাঁড়াবেন, সকলকে একসাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জাতীয় রাজনীতিতে জাতীয় সরকারের আলাপ ছিল সবসময়। এই আলাপ সবার আগে সামনে আনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় জামায়াতের পক্ষ থেকে তেমন কোনো সাড়া ছিল না। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয়ের পর আস্তে আস্তে জাতীয় সরকারের আলাপ শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। সবশেষ বেগম জিয়ার মৃত্যুর পর গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেন জামায়াত আমির। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। তবে বর্তমানে বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের পরিবর্তে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলা হচ্ছে, যেখানে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। তবে নাম যাই হোক, সেই সরকারে জামায়াতকে না রাখার বিষয়টিও স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বাচনের ফলাফলের পরে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা তো প্রথম থেকে জাতীয় ঐক্যমতের সরকার আর কি, যাদের সাথে আমরা ঐক্যমত আছে তাদেরই সরকার করবো। তো আর আমাদের থেকে যদি কারো যদি চিন্তাধারা যোজন যোজন মাইল দূরে হয় তার সাথে তো করবো না। পরবর্তী পরিস্থিতিতে কি হবে সেটা পরের ব্যাপার। রাজনীতি তো শেষ কথা নাই, রাজনীতির পানি ঘটতেই থাকে। যদিও বর্তমানে জামায়াতের দাবি তারা জাতীয় সরকার শব্দটি কোথাও ব্যবহার করেনি, তবে ক্ষমতায় গেলে জুলাইয়ের পক্ষের সব দলকে নিয়ে সরকার গঠন করবে, বাদ যাবে না বিএনপিও। এমনটি জানান জামাতের এই সিনিয়র নেতা। সবাইকে সাথে নিয়ে আমরা একটা সরকার গঠন করব, কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত আমরা দিয়েছি। এই শর্তগুলো হচ্ছে যে কোনো অবস্থায় আমাদের কারো দুর্নীতির সাথে কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। আমরা স্বচ্ছতার নীতিতে বিশ্বাস করব। আমরা যে সামনের সংস্কারের যে বিষয়টা সেটাকে ওন করব এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। সামগ্রিকভাবে আমাদের অবস্থানটা হবে বাংলাদেশের পক্ষে। তবে এনসিপির দাবি জাতীয় সরকারের ধারণা ও রূপরেখা বিএনপি জামায়াত কেউই স্পষ্ট করেনি। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্গঠনে তারা বিরোধী দলে থাকতে চায়। সরকারে গেলে যতটুকু না জনগণের সাথে কাজ করা যায়, বরঞ্চ এনসিপির দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য বরং এনসিপি বিরোধী দলের ভূমিকা সবচেয়ে বেশি ভালো ভূমিকা পালন করবে। জনগণের কথাগুলো বলতে পারবে, জনগণের সাথে একটা সম্পর্ক স্থাপনের জায়গাটা আরও বেশি দৃঢ় হবে। বিপ্লব বেহাত হয়েছে জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক শরীফ জাতীয় সরকার গঠনের পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেন। অন্যথায় জুলাই বিপ্লবের স্বীকৃতি ও জুলাই যোদ্ধাদের জীবন দুটোই বিপন্ন হতে পারে। বিপ্লবী সরকার বলেন আর জাতীয় সরকার বলেন, সেটা এই মুহূর্তে দরকার, যাতে আস্থা রাখতে পারে যে সত্যিকার অর্থেই একটা নির্বাচন হতে যাচ্ছে। সেজন্য জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার করলে একদিকে যেমন সেটা তার বৈধতা সারা পৃথিবীতে স্বীকৃত হবে, আরেক দিক দিয়ে নির্বাচনটাও
সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারবে বলে আমি মনে করি। তবে নির্বাচনে কোন জোট কেমন ফলাফল করবে তার ওপর নির্ভর করছে জাতীয় সরকার বা সমমানের অন্য কোনো সরকার আদৌ গঠন করা হবে কিনা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। এবারের নির্বাচনী লড়াইয়ে কক্সবাজারের সাগর পাড়ি বইছে ভিন্ন হাওয়া। সাগরের উত্তাল ঢেউয়ের মতোই সরব এ অঞ্চলের নারী ভোটাররা। শুটকিপল্লীর শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণী কিংবা সফল নারী উদ্যোক্তা। কক্সবাজারের আগামী নেতৃত্বে কার জয় হবে তার বড় একটি অংশ এখন নির্ভর করছে নারীদের রায়ের ওপর। মনোতোষ বেদজ্ঞর প্রতিবেদন আর ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর পাহাড়ের মিতালিতে একাকার পর্যটন নগরী কক্সবাজার। নির্বাচন সামনে রেখে সারা দেশের মতো উত্তাপ বইছে এই উপকূলীয়। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কক্সবাজারের নির্বাচনী মাঠের বড় একটি অংশ জুড়ে আছেন নারী ভোটাররা। পর্যটনের ঝকঝকে আলো থেকে একটু দূরে এই শুটকিপল্লী। এখানকার শত শত নারীর ঘাম ঝরানো শ্রমে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের ভাবনা কি? মানে এমন একটা মানুষ চাই যে মানে আমরার উপকার আসবে, মানে এইরকম একটা মানুষ চাই, তাহলে ভবিষ্যৎ আমরা কাজে কর্মে আসবে। অন্যদিকে কক্সবাজারে বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। হস্তশিল্প থেকে শুরু করে হোটেল ব্যবসা, পোল্ট্রি খাতেও এখন নারী পদচারণা চোখে পড়ার মতো। নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অধিকার আর নিরাপত্তার নিশ্চয়তা চান তারা। আমরা নারীরা যখনই আমরা একটু সামান্য ঋণের জন্য যাচ্ছি, আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। একটার জন্য একাধিকবার যেতে হচ্ছে। এই সব বিষয় নিয়ে যারা সুনজর রাখবে ওই ধরনের সরকার আমরা চাচ্ছি। পরিবর্তনের হাওয়া লেগেছে নতুন প্রজন্মের মনেও। যারা এবারই প্রথমবার ভোট দিবেন সেই তরুণ তরুণীরা অনেক বেশি সচেতন। তারা শুধু আশ্বাস নয়, চান দৃশ্যমান পরিবর্তন। এমন প্রতিনিধি যিনি আমাদের দেশকে অবশ্যই রক্ষা করবে, দেশের দিকে মনোযোগ দেবে, শিক্ষার উন্নতি হোক, আমরা যেখানে পড়ালেখা করতেছি ওইটার উন্নতি হবে, দেশের চারপাশে উন্নতি হবে আমরা চাই। কক্সবাজারের এই বিশাল নারী সমাজ এখন আর কেবল দর্শক নয়, বরং তারা হতে চান আগামীর সিদ্ধান্ত গ্রহণকারী। সে কথাই জানালেন কক্সবাজার পৌরসভার নারী উন্নয়ন কর্মী। ভোট প্রয়োগের ক্ষেত্রে তারা অনেকটা ভয়ভীতির মধ্যে থাকে, কোনো গন্ডগোল হবে কিনা, কোথাও কোনো ঝামেলায় পড়ে যাবো কিনা, এটা একটা ভয় কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে তারা ভোট কাকে দেব এই সিদ্ধান্তটা তারা নিতে পারে না। জেলায় মোট 18,14,863 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 8,57,041 জন। মনোতোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার। উদ্বোধনের বছর না পেরোতেই সিলেট থেকে কার্গো ফ্লাইট অনেকটা স্থবির হয়ে পড়েছে। সবশেষ 1 নভেম্বরের পর থেকে ছেড়ে যায়নি আর কোনো ফ্লাইট। ফলে বড় ধরনের ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। তারা বলছেন সিলেট থেকে প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাব থাকায় এমন পরিস্থিতি। গুলজার আহমেদের প্রতিবেদন আর ছবি তুলেছেন অনিল পাল। 2024 সালের 27 এপ্রিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত চার্টার্ড এয়ারবাসের মালবাহী বিমানকে বিশেষ সম্মানসূচক ওয়াটার ক্যানন স্যালুটে বরণ করে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেদিনই 60 টন দেশীয় তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি, যা সিলেটের ব্যবসায়ীদের জন্য ছিল এক স্মরণীয় মুহূর্ত। আর সর্বশেষ ফ্লাইটটি উড্ডয়ন হয় 2024 সালের 1 নভেম্বর। 7 মাসে সিলেট থেকে 41টি ফ্লাইটে 2350 টন গার্মেন্টস পণ্য ইউরোপের দেশ স্পেনে গেলেও এরপর থেকে যায়নি আর কোনো পণ্য। ফলে কার্যত স্থবির হয়ে পড়ে সিলেটের রপ্তানিকারকদের বাণিজ্য সম্ভাবনা। 26 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কার্গো টার্মিনাল কার্যত অচল হয়ে পড়ায় একদিকে যেমন থমকে গেছে সরাসরি রপ্তানির সুযোগ, অন্যদিকে বেড়েছে পরিবহন খরচ, সময় ও ঝুঁকি। প্যাকেজিং ও ল্যাব টেস্টিং সুবিধার অভাবে কার্গো কার্যক্রম স্থগিত থাকায় সিলেটের কৃষিপণ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ অনিশ্চিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে।
খুব আশাবাদী ছিলাম যে সিলেট থেকে আমরা অনেক কিছু আমরা রপ্তানি করতে পারবো, সিলেটের ব্যবসায়ীরা লাভবান হবেন। এই বন্ধের কারণে আমরা এটার আগ্রহ হারিয়ে ফেলছি। এবং একটা জিনিস হলো, আমি বারবার বলতে চাচ্ছি, এইখানে যদি প্যাকেজিং সিস্টেম এবং ল্যাব তৈরি না করা হয়, ব্যবস্থা না থাকে, তাহলে কোনোদিনই একটা টেকসই রপ্তানি সিস্টেম হবে না। কার্গো ফ্লাইটের পাশাপাশি আমাদের যেগুলো ভেজিটেবল যাওয়ার ছিল, এগুলো এখানে পরীক্ষামূলকভাবে চেক করে তারপর যেতে হতো। কিন্তু এখানে একটা ল্যাবরেটরি বসার কথা ছিল এগ্রিকালচারের, সেইটাও কিন্তু হয় নাই। এখন শুনতেছি যে ফ্লাইটগুলোও বন্ধ হয়ে গেছে। রপ্তানিকারকরা বলছেন, সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ভালো সুবিধা না থাকায় প্রভাব পড়েছে কার্গোর রপ্তানি পণ্যগুলোতে। এছাড়া সরকারও বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিমত তাদের। গার্মেন্টস তো সিলেট নাই, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। আপনারা দেখছেন সিলেট ঢাকা হাইওয়ে 4 লেনে 12 ঘন্টা 14 ঘন্টা 1.5 দিন পর্যন্ত ট্রাকগুলা 30-40টা ট্রাকে নিয়ে আসে কাভার ভ্যানে। তো ওরা আসার মানে ফ্লাইট ডিলে হয়ে যায়, মানে রাস্তায় আসতে ডিলে হচ্ছে। যেভাবে বিমান বা সিভিল এভিয়েশন সরকার যেভাবে রাজস্ব হারাচ্ছে, আমার মনে হচ্ছে যে এতে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট থেকে কেন কার্গো ফ্লাইট বন্ধ সে ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি কর্তৃপক্ষের। সিলেট অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চালু হয় কার্গো ফ্লাইট, কিন্তু 7 মাস যেতে না যেতেই সেটি আবার সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পিছিয়ে যান এই অঞ্চলের রপ্তানিকারকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করে তাহলেই কেবল এটি পুনরায় চালু করা সম্ভব। তা না হলে সম্ভাবনাময় এই উদ্যোগটি ব্যয়বহুল প্রকল্প হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গুলজার আহমেদ, এখন সিলেট। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যার ফলে সপ্তাহ জুড়ে তাপমাত্রা 10-এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অতিরিক্ত শীতের পাশাপাশি ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে ভোগান্তি। সবচেয়ে দুর্ভোগে শ্রমজীবীরা। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন আজকে জেলার তাপমাত্রা কত, আর ছিন্নমূল মানুষের ভোগান্তি সম্পর্কে জানাবেন। শাম্মী, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস, যা সপ্তাহ জুড়েই কিন্তু 10-এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। যার ফলে কিন্তু ছিন্নমূল যারা মানুষ, পথচারী, এরা কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া জনজীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। যারা একেবারে ছিন্নমূল দিনমজুর বা রাস্তার পথচারী, তারা কিন্তু বেশ বিপদের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে দুইটা। বিশেষত যারা আপনার দিনমজুর বা রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কিন্তু শীত নিবারণের জন্য ভালো কোনো পোশাক নাই। আবার রাস্তায় না বেরোলে তাদের কিন্তু আয় রোজগার বন্ধ হয়ে যাবে। সব মিলিয়ে তারা কিন্তু সংকটের মধ্যে রয়েছে। তাই তারা দাবি করেছে, যারা সমাজের বিত্তশীল মানুষ বা প্রশাসন বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা যারা বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা যেন তাদের এই কষ্টে এগিয়ে আসে এবং শীতবস্ত্র তাদের হাতে তুলে দেয়। আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই তাদের দাবি তাদের শীতবস্ত্র দেওয়া হোক। এছাড়াও আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে স্বাভাবিক সময়ের চাইতে কিন্তু রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারে কম থাকাতে তারা কিন্তু যাত্রী পাচ্ছে না, যার ফলে তাদের আয় রোজগার কমে যাচ্ছে। একদিকে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে তাদের আয় রোজগার কমে যাচ্ছে। সব মিলিয়ে তারা কিন্তু বেশ সংকটের মধ্যে রয়েছে। এছাড়াও অতিরিক্ত শীতের কারণে কিন্তু আবহাওয়া জনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এই ধরনের রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। যার ফলে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশু, তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এর বাইরে কিছুটা প্রভাব পড়েছে বাজারেও, কিন্তু প্রভাব পড়েছে বিশেষ করে সবজি বাজার এবং মাছের বাজার। অতিরিক্ত শীতের কারণে কিন্তু সকালে যে সবজি ওঠানোর শ্রমিকের সংকট রয়েছে বা মাছ ধরার শ্রমিকের সংকট রয়েছে,
এর ফলে কিন্তু বাজারে সরবরাহ কমে গেছে, যার ফলে দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি স্বামী, সেটি হচ্ছে বড় লাগানোর মৌসুম চলছে, কিন্তু শ্রমিক সংকটের ফলে তারা কিন্তু চাষিরা বোরো ধান লাগাতে পারছে না। এই ছিল আমার কাছে মেহেরপুর সার্বিক শীত পরিস্থিতি। সাম্মি থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ আল মুন্না। সপ্তাহ ব্যবধানে মাগুরায় প্রায় সব ধরনের সবজির দাম দ্বিগুণ বেড়েছে। হঠাৎ করে সবজির দাম বাড়ায় ক্রেতারা বেশ উদ্বিগ্ন। একথা কাঁচাবাজার থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন সবজির দরদাম বাড়ার কারণ কি, আর বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন? ভোর থেকে কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি নিয়ে এই বাজারটিতে আসে। আমরা আছি মাগুরার সব থেকে বড় যে কাঁচা বাজারের আড়ত, মাগুরা যে একতা কাঁচা বাজারে। এখানে সকাল থেকেই যে সবজি বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা সবজিতেই কিন্তু দামটা কিন্তু বেশ বেশি রয়েছে। তো আমরা যদি সবজির দামের কথা বলি, যেখানে মিষ্টি কুমড়া গত সপ্তাহেও বিক্রি হয়েছে, যেটি হলো 20 থেকে 25 টাকা, আজ কিন্তু সেই মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়া পেঁয়াজির কালি গত সপ্তাহে যেটা বিক্রি হয়েছে 5 থেকে 10 টাকা, সেই পেঁয়াজের কালি কিন্তু আজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। তাছাড়া ফুলকপি সব থেকে দাম বেশি রয়েছে। এই ফুলকপি গত সপ্তাহে যে ফুলকপি বিক্রি হয়েছিল যে 15 থেকে 20 টাকা, সেই ফুলকপি কিন্তু প্রায় 3 গুণ দামে বর্তমান বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকা। এছাড়া লাউয়ের দাম বেশ বৃদ্ধি পেয়েছে। লাউয়ের দাম, যে লাউ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 25 থেকে 30 টাকা, সে লাউ কিন্তু আজকে কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এছাড়া বেগুনের দাম কেজি প্রতি বেড়েছে কিন্তু 20 টাকা, টমেটো বেড়েছে 10 টাকা, সর্বোপরি সিম বেড়েছে যে 20 থেকে 25 টাকা। সবকিছু মেলে এই বাজারটিতে কিন্তু প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ বৃদ্ধি রয়েছে। তবে আমরা যেটা যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে বাজারের সবজি সরবরাহ কম থাকায় কিন্তু এই দামটা কিন্তু বেড়ে গিয়েছে। এছাড়া যে ক্রেতাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটা জানিয়েছে, হঠাৎ করে যে এই সবজির দামটা বাড়ায় তারা কিন্তু বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাদের কথা যে শীতের সবজি, পর্যাপ্ত সবজি কিন্তু বাজারে রয়েছে, তারপরেও কিন্তু এই যে দাম বাড়া, এটা ক্রেতা পর্যায়ে কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না। তো ব্যবসায়ীরা বলছে যে এখন হঠাৎ করে শীতের সবজি হলেও বাজারে সবজির সরবরাহ কিছুটা কম রয়েছে। এই কম থাকার কারণে কিন্তু এই সবজির দামটা কিন্তু বেশ বৃদ্ধি রয়েছে। তো আমরা যদি সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে এই বাজারটিতে কিন্তু প্রত্যেকটা সবজি গত সপ্তাহের থেকে কিন্তু 2 গুণ বা 3 গুণ কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। তো এই ছিল মাগুরার যে সব থেকে বড় সবজি বাজার থেকে সর্বশেষ। মাগুরা থেকে যুক্ত হয়েছিলেন বিশ্বজিৎ বাপি। চাঁদপুরে মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা। কোনো অনুমতি না থাকলেও দীর্ঘদিন প্রশাসনের চোখের সামনেই চলছে এই অবৈধ ব্যবসা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর পরিধি এবং সাথে বাড়ছে জনগণের ভোগান্তি। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। এটি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকার চিত্র। এখানে 24 ঘন্টা যান চলাচল করলেও মহাসড়কের দুই পাশ জুড়ে গড়ে উঠেছে বালির ব্যবসা। উপজেলার টোরাগঞ্জ থেকে আলীগঞ্জ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় বালুর ঘাট রয়েছে অন্তত 15টি। অথচ প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর থেকে নেওয়া হয়নি কোনো ধরনের অনুমতিপত্র। শুধু হাজীগঞ্জই নয়, জেলার প্রায় প্রতিটি উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা। সড়ক জুড়ে সারাক্ষণ বালু উঠতে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। এখান দিয়ে ধুলাবালু বেশি উড়ে, এখান দিয়ে লোকজন যা সবসময় এখানে 2-1 অ্যাক্সিডেন্ট হয়। বৃষ্টির সময়গুলো তো
রাস্তা পিচ্ছিল হয়ে যায়, তখন আরো মানুষের ভোগান্তি আরো বেড়ে যায়। কোন সাইডে বালু, তার মধ্যে ভাঙ্গা রাস্তা, আমাদের চোখ শ্বাস কাশ স্টার্ট হয়ে যায়, নাকে মুখে বালু ঢুকিয়া। যারা মাস্ক পরে না তাদের দ্বারা শ্বাসকষ্ট, ঠান্ডি লাগা, কফ সহ অনেক রোগে তারা আক্রান্ত হয়। বালুঘাট যদি বন্ধ করা যাইতো তাহলে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারতাম একদিকে। বালু ব্যবসার ফলে জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করলেও প্রশাসনের ছাড়পত্রের বিষয়ে জানা নেই বলে জানান বালু ব্যবসায়ীরা। রাস্তা ভাঙ্গার কারণে মূল সমস্যাটা হইতেছে, এখানে বালু পড়ে এবং ওই বালুগুলা উড়ে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়। সমস্যা তো হয়, পরিবেশের সমস্যা তো আছে, এটা থাকবে। এটা কিছু করতে গেলে একটা প্রশ্ন হলে বাম ডান আছে, সমস্যা থাকবে। আপনারা কি কোনো পরিবেশ অধিদপ্তর বা কারো কোনো ছাড়পত্র নিয়েছেন? তো মালিক করতে বলতে পারবে, তো আমার জানা নেই। আর দ্রুতই সড়কের পাশে বালু ব্যবসা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বালি যদি খোলাভাবে বিক্রি করা হয় তাহলে এটা পরিবেশের জন্য আলটিমেটলি এক ধরনের বড় ধরনের প্রভাব বলা চলে। মহাসড়কের আশেপাশে যে বালি ব্যবসা করে জনদুর্ভোগ তৈরি করে তাদেরকে উচ্ছেদ করার বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। যারা খোলা ট্রাকে বালি পরিবহন করে ওই সকল পরিবহন এবং পরিবহন মালিকদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নেব। সড়কের পাশে অবৈধ বালু ব্যবসা বন্ধ হলে রেহাই পাবে জনসাধারণ ও প্রকৃতি। তাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সম্প্রতি দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ির কারণে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রায় 20 লাখ মানুষ তাদের বৈধ বসবাস মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন, যাদের অধিকাংশই ভারতীয় ও বাংলাদেশি। আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কানাডায় পড়াশোনা শেষে মেলে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট। এই সময়কালে পেশাগত দক্ষতার প্রমাণ দিয়ে সুগম করা যায় স্থায়ী হওয়ার পথ। 2025 সালের শেষ নাগাদ এমনই প্রায় 10,53,000 ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। 2026 সালের মধ্যে আরও 9,27,000 পারমিট উত্তীর্ণ হওয়ার পথে, অথচ স্থায়ী বাসিন্দা হতে পারেননি তাদের অনেকেই। কারো কারো আবার আবেদন ঝুলে আছে। অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে 2026 সালের মধ্যভাগে প্রায় 20 লাখ মানুষ অনিয়মিত অবস্থায় চলে যেতে পারেন, যা ব্যক্তি পর্যায়ে যেমন সংকট তৈরি করবে তেমনি সমস্যা তৈরি করবে অর্থনীতিতেও। অনিয়মিত হয়ে পড়াদের বেশিরভাগই ভারতীয়, যারা শিক্ষার্থী ছাড়াও নানাভাবে এদেশে এসেছিলেন। কানাডিয়ান গভর্নমেন্ট ইদানিং বিশেষ করে ইন্ডিয়ানদের ক্ষেত্রে স্ট্রিক্ট রুল বা পলিসি এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। সোশ্যাল বেনিফিট সেগুলোর উপর চাপ প্রয়োগ করতে পারে, আবার এখানে যে ক্রাইমের সাথে যুক্ত হতে পারে, ফলে দেখা যাচ্ছে যে একটা বিশৃঙ্খল অবস্থা কন্টিনিউ হতে পারে। ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা IRCC সম্প্রতি জানিয়েছে, বেশ কিছু টেম্পোরারি ওয়ার্ক পারমিট থেকে PR বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য কাজের অনুমতির মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে তারা অপেক্ষাকালীন সময়ে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারেন। তবে নিয়ম পরিবর্তন ও প্রক্রিয়ার ধীরগতির কারণে অনেক অভিবাসী কাগজপত্র নবায়নের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন এবং কেউ কেউ কাজ করার আইনি সুযোগ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, অভিবাসীদের মধ্যে অনেকেই কানাডায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও প্রয়োজনীয় অনুমতি পাচ্ছেন না, ফলে তারা স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধাও হারাচ্ছেন। হয়তোবা কানাডিয়ান গভর্নমেন্ট এই ব্যাপারটা খুব সিরিয়াসলি এবং সুন্দর মনিটরিং এর মাধ্যমে তাদের যথাযথ, যদি তারা কোয়ালিফাই হয় তাহলে পুনরায় তাদের আবেদন করলে তারা যেন তাদের যোগ্যতা মতো ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট পায়, এবং বাকিরা যেন কানাডা সহজেই ত্যাগ করতে পারে। এই কঠিন বাস্তবতায় এখন কানাডায় কাজ ও বসবাসের সুযোগের ধরন বদলে যাচ্ছে। যারা নিয়মিত কাজ করছেন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করছেন, তাদের জন্যই আপাতত খোলা পথ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির প্রকৃত সংখ্যা জেনে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।
মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কী হবে তা গণমাধ্যমকে স্পষ্ট করেননি ট্রাম্প। জানান বিষয়টি সিদ্ধান্তের টেবিলে রয়েছে। এর আগে এক এক্স বার্তায় ট্রাম্প তেহরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক অভিহিত করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও তাদেরকে হত্যাকারীদের চিনে রাখতে ও ইরানের প্রতিষ্ঠানগুলোর দখল নিতে বলেন। পাশাপাশি আন্দোলনের পক্ষে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলেও আশ্বস্ত করেন ট্রাম্প। এদিকে ইরানে চলমান সহিংসতায় প্রাণহানির সংখ্যা প্রায় 2000 বলে রয়টার্সকে নিশ্চিত করেন ইরানের এক কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ সংস্থার দাবি নিহতের সংখ্যা এর চেয়েও বেশি। অন্যদিকে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় উৎকণ্ঠা বাড়ছে প্রবাসীদের মাঝে। তেহরানে থাকা আত্মীয় স্বজনদের খোঁজ নিতে পারছেন না অনেকেই। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার কারাগার থেকে অন্তত 400 বন্দী মুক্তি পেয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ জানান, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বন্দিশালায় থাকা নিকোলাস মাদুরো তার স্ত্রীর দ্রুত মুক্তি চেয়ে বিশাল বিক্ষোভ হয়েছে কারাগাসে। ভেনেজুয়েলার পরিবহন শ্রমিকরা এতে অংশ নেন। দেশটির দক্ষিণের বলিভার রাজ্যে অভিযান চালিয়ে প্রায় 7 টন মাদক জব্দ করেছে পুলিশ। অন্যদিকে মিশিগানে ভেনেজুয়েলা ইস্যুতে ফের কথা বলেন ট্রাম্প। জানান, ভেনেজুয়েলার অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া কারাকাস থেকে প্রতিদিন 50 মিলিয়ন ব্যারেল তেল আসছে বলেও দাবি করেন তিনি। ইঙ্গিত দেন বিশ্ববাজারে তেলের দাম কমানোর। বৃহস্পতিবার ভেনেজুয়েলার নোবেল জয়ী গণতন্ত্রপন্থী নেত্রী মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এবারে খেলার খবর। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আজ বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। আয়োজকদের লিস্ট করা নির্দিষ্ট কিছু মানুষ সুযোগ পাবেন স্বর্ণিম মোড়ানো ট্রফির সঙ্গে ছবি তোলার। তবে সে অনুষ্ঠানে বাফুফে আমন্ত্রণ পেলেও বাদ পড়েছে ফুটবলারদের নাম। বিস্তারিত প্রতিবেদনে। 4 বছর পর আবারও বিশ্বকাপের উত্তেজনায় পুরো বিশ্ব। ফুটবলের মূল আসর শুরুর আগে 30টি ফিফা সদস্য দেশের 75টি স্থানে 150 দিনেরও বেশি সময় ধরে ভ্রমণে এরই মধ্যে যাত্রা শুরু করেছে স্বর্ণ দিয়ে তৈরি ট্রফিটি। এরই অংশ হিসেবে ট্রফি আসছে বাংলাদেশেও। দেশের ফুটবল ফেডারেশন নয়, কোকাকোলার তদারকিতেই এবার বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি। তবে তা নিয়ে আয়োজকদের নেই তেমন কোনো সাড়া শব্দ। ভারত ভ্রমণ শেষে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে বিশ্বকাপ ট্রফিটির। এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে নেওয়া হবে ট্রফি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি ঘিরে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও আয়োজকদের পরিকল্পনায় সরাসরি ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন না বেশিরভাগ সমর্থকই। যারা ফুটবল প্রেমিক আছে, যারা নিয়মিত খেলাধুলা দেখে আমাদের জন্য, তাদের জন্য একটু আফসোসের বিষয়। দেশের ফুটবলের অভিভাবক বাফুফেকে দেয়া হয়েছে অনুষ্ঠানের দাওয়াতপত্র। বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাফুফের নীতি নির্ধারকদের ছবি তোলার আয়োজন মোটামুটি নিশ্চিত হলেও সে পরিকল্পনায় অবশ্য বাদ পড়েছে দেশের ফুটবলারদের নামই। এই আফসোসটা আসলে সব ফুটবলারেরই হয়। বিশ্বকাপের ট্রফি দেখার ইচ্ছা সবারই থাকে। আমাদের জন্য অনেক এবার টোটালি অনেক কম সময় থাকছে, সেখানে অনলি হাফ অ্যান আওয়ার রাখা হয়েছে। সো প্লেয়ার্স আপনি জানেন যে এখন নারী প্লেয়াররা সব ক্লাবের সাথে আছে, আর আমাদের এই হাফ অ্যান আওয়ারের মধ্যে টাইমটা এত কম, কারা যাবে না যাবে সেটা কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার সন্ধ্যার মধ্যেই শেষ হবে ট্রফির বাংলাদেশ ভ্রমণ। রাতের ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে বিশ্বকাপের উজ্জ্বল ট্রফিটি। শরীফ রওশন, এখন ঢাকা। ভারত পাকিস্তানের রাজনৈতিক প্রভাব অনেক আগেই পড়েছে তাদের মাঠের ক্রিকেটে। সম্প্রতি বাংলাদেশের সাথেও ভারতের ক্রিকেট মাঠের সম্পর্কের টানাপোড়েন চলছে। এবার নতুন করে আমেরিকাও প্রতিপক্ষ হিসেবে যুক্ত করেছে ভারতকে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র বেশ কিছু ক্রিকেটারকে ভিসা না দিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে দেশটি। বিস্তারিত প্রতিবেদনে। ক্রিকেটে ভারতের আধিপত্য দেখানোর চেষ্টা নতুন নয়।
ভারত পাকিস্তান মাঠের ক্রিকেটে স্নায়ুযুদ্ধ চলছে যুগেরও বেশি সময় ধরে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশের সাথেও ক্রিকেটীয় রাজনীতির সূচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার ভারতের রাজনৈতিক আগ্রাসনের বলি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরকে। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। এবারে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মূল দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান। ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য তার ভিসার আবেদন বাতিল করা হয়েছে। শুধু তাই না, শোনা যাচ্ছে স্কোয়াডে থাকা বাকি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরকে ভিসাও দেবে না ভারত। এই খবরের পরই নতুন করে আলোচনায় ভারতে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের পর বিশ্বকাপ নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র ক্রিকেট দলও। তবে এখন পর্যন্ত দেশটির ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে 2024 সালের জানুয়ারিতে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার শোয়েব বশিরকে ভিসা দেয়নি ভারত, জানিয়ে ক্রিকেট পাড়ায় হয়েছিল তুমুল আলোচনা। ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস এই বিষয়টি নিয়ে ভারতকে সাফ জানিয়েছিলেন বশিরকে ভিসা না দেওয়া হলে ইংল্যান্ড দল ভারত সফর করবে না। এ বিষয়ে ভারতের কঠোর সমালোচনা করেছিল যুক্তরাজ্য সরকারও। যুক্তরাষ্ট্র তাদের ভিসা জটিলতা নিয়ে আইসিসি বা ভারতকে কিছু না বললেও মুস্তাফিজ ইস্যুতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ। আইসিসিকে ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে মঙ্গলবার আইসিসির সাথে মিটিংয়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু কর্মকর্তা। আলোচনায় বোর্ড কর্তারা আইসিসিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি চূড়ান্তভাবে জানায়। তবে এতে কোনো লাভ হবে না বলে আইসিসিকে সাফ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাড়াতাড়ি এই জটিলতার সমাধান আশা করছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটাই চাওয়া, ভারতে নয় শ্রীলঙ্কাতেই টাইগারদের খেলা আয়োজন করবে আইসিসি। রেজাউল করিম, এখন। শেষ করছে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। আসন্ন নির্বাচনে অনেক আসনে নতুন মুখ দেয় তৃণমূলের অসন্তোষ। জনগণের সঙ্গে দূরত্ব বাড়ে বিদেশ ফেরত প্রার্থীদের, বলছেন বিশ্লেষকরা। জাতীয় সরকার নিয়ে ভাবনা থাকলেও রূপরেখা নেই দলগুলোর। নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সম্ভাবনা হারানোর শঙ্কা বিশ্লেষকদের। উদ্বোধনের বছর না পেরুতে সিলেট থেকে কার্গো ফ্লাইট স্থবিরতা। প্যাকেজিং ও লেব টেস্টিং নিয়ে ভোগান্তি, ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অভিবাসন নীতিতে কানাডায় কড়াকড়ি, বৈধ বসবাসের সুযোগ হারানোর ঝুঁকিতে 20 লাখ মানুষ, বেশিরভাগই ভারতীয় ও বাংলাদেশি। এবং বাংলাদেশের বিশ্বকাপ ট্রফি আসছে আজ। স্বর্ণে মোড়ানো ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ নির্দিষ্টদের আমন্ত্রণ না পাওয়ায় হতাশ ফুটবলাররা। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।